জিম্মিদের মুক্তি না দিলে নরকে পরিণত হবে গাজা, হুঁশিয়ারি নেতানিয়াহুর। হামাস নির্মূলের হুমকি, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে হিজবুল্লাহর আলটিমেটাম। তেহরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেবে না ওয়াশিংটন, মার্কো রুবিওর ঘোষণা। ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইউক্রেন ইস্যুতে প্যারিসে ইইউ নেতাদের জরুরি বৈঠক, যুদ্ধ বন্ধে সৌদি আরবে ওয়াশিংটন মস্কোর বৈঠকে আমন্ত্রণ পায়নি কিয়েভ, দাবি জেলেনস্কি প্রশাসনের। এবং তৃতীয় দফায় শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। অমৃতসরে মার্কিন সামরিক বিমানের অবতরণ, হাত পায়ে শিকল বেঁধে পাঠানোয় সমালোচনার ঝড়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরকের সব দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির সামরিক সক্ষমতা শেষ করার হুমকিও দেন তিনি। রোববার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে উপত্যকাটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন হামাসের 3 পুলিশ সদস্য। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো 2000 পাউন্ড ওজনের একটি ভারী বোমার চালান ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করছে নেতানিয়াহু প্রশাসন। প্রতিদিনই গাজা উপত্যকায় নির্মম আগ্রাসন চালাচ্ছে সেনারা। স্থানীয় সময় রোববার সকালে গাজায় ফের ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এই হামলায় নিহত হন হামাসের কয়েকজন পুলিশ সদস্য। হামলার নিন্দা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দখলদার সেনারা যেন পুলিশ সদস্যদের ওপর হামলা না চালায় সে বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা। এদিন গাজার উত্তরাঞ্চল ও পশ্চিম তীরেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে ইসরায়েলি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোতে রওনা হবে, যেখানে যুদ্ধবিরতির প্রথম ধাপ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হবে বলে জানায় নেতানিয়াহুর কার্যালয়। এছাড়াও গাজার জনগণকে দেশ ছাড়ার সুযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিন ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি না দিলেই গাজায় নরকের দরজাগুলো খুলে দেয়া হবে বলে হুমকি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাবাসীর ওপর অমানবিক নির্যাতনের হুঁশিয়ারি দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো 2000 পাউন্ড ওজনের MK-84 বোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে। বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প তুলে নেয়ার পর এ চালান আসে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানা যায় ভারী এই বোমাটি কংক্রিট ও ধাতু দিয়ে তৈরি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মঙ্গলবারের মধ্যে লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছে হিজবুল্লাহ। সময়সীমা শেষের পর নেতানিয়াহু বাহিনী দেশটির 5টি স্থানে মোতায়েন থাকবে। যুক্তরাষ্ট্রের দেয়া এমন শর্ত প্রত্যাখ্যান করেছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। এক ভিডিও বার্তায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 18 ফেব্রুয়ারির পর লেবাননের কোথাও ইসরায়েলি সেনারা অবস্থান করলে তাদের দখলদার বলে গণ্য করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নাইম কাশেমের বার্তা প্রচারের সময়ও দেশটির কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। আলটিমেটাম দিয়ে বলেন, মঙ্গলবারের মধ্যে লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। এই সময়সীমা পার হলে দেশটিতে অবস্থানকারী সেনাদের দখলদার বলে গণ্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। আর মঙ্গলবারের পর নেতানিয়াহু বাহিনী দেশটির 5টি স্থানে মোতায়েন থাকবে। যুক্তরাষ্ট্রের দেয়া এমন শর্তও প্রত্যাখ্যান করেন নাইম কাশেম। চুক্তি মেনে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিতে লেবানন সরকারের প্রতিও আহ্বান জানান হিজবুল্লাহ প্রধান। একই সঙ্গে দেশটিতে ইরানের বিমান অবতরণের অনুমতি দেওয়ার আহ্বানও ছিল তার ভিডিও বার্তায়। ইসরায়েলের হুমকি থাকায় গেল সপ্তাহে রাজধানী বৈরুতে ইরানের উড়োজাহাজ অবতরণের অনুমতি দেয়নি লেবানন। গেল বছরের 27 নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণাঞ্চলে লেবাননের সামরিক বাহিনী মোতায়েন করার কথা ছিল। তবে ইসরায়েলি বাহিনী সেনা সরাতে 60 দিনের বেশি সময় চাইলেও 18 ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দেয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় দক্ষিণ কোরিয়ায় স্থগিত হলো চীনা অ্যাপ ডিপসিকের ডাউনলোড। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রতিষ্ঠানটির।
ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল। রোববার তেহরানের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্যের শান্তি হুমকিতে ফেলার পেছনে ইরান জড়িত বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এমনকি তেহরানকে কখনো পারমাণবিক ক্ষমতাধর হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন রুবিও। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল ও ইরানের মধ্যে। গাজা যুদ্ধের জেরে গেল বছর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। চলতি বছর ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার বিষয়টিকে আর একটু উস্কে দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে। গেল 16 মাসে তেল আবিব তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত এনেছে। আমি নিশ্চিত প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। সংবাদ সম্মেলনে মার্কো রুবিও বলেন, ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেয়া হবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবেলার ঘোষণাও দেন তিনি। ইরানকে কোনোদিন পারমাণবিক ক্ষমতাধর দেশ হতে দেয়া হবে না। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে, আর তা হলো ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবিলা করতে হবে। এদিন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার জন্য ইরানকেই দায়ী করেন তিনি। যদিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে নেতানিয়াহু ও মার্কোর এই মন্তব্য ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। রোববার 112 জন কাগজপত্রহীন ভারতীয় অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমান পাঞ্জাবের অমৃতসর অবতরণ করে। গত 10 দিনে 3টি ফ্লাইটে মোট 332 ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এদিকে ভারতীয় অভিবাসীদের হাত পা বেঁধে ফেরত পাঠানোয় সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। স্থানীয় সময় রোববার রাতে ভারতের অমৃতসর বিমানবন্দরে পৌঁছায় অবৈধ অভিবাসীদের তৃতীয় দফার ফ্লাইটটি। দেশে ফেরা এই 112 জনের মধ্যে বেশিরভাগই পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এই ফ্লাইটে 112 জন অভিবাসী ফিরেছেন। তাদের অভিবাসন প্রক্রিয়া চলছে। আমরা তাদের খাবারের ব্যবস্থা করেছি, পাশাপাশি শিশুদের জন্য ডায়াপার ও দুধের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও তাদের বাড়িতে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। গত 10 দিনে 3টি ফ্লাইটে মোট 332 জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হলো। 5 ফেব্রুয়ারি প্রথম দফায় 104 জন এবং পরবর্তীতে 116 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। সর্বশেষ 112 জনের মধ্যে ছিলেন নারী, শিশু ও এমনকি নবজাতকও। কাজের সন্ধানে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু কঠোর অভিবাসন নীতির কারণে স্বপ্নভঙ্গ হয়ে ফিরতে হলো জন্মভূমিতে। অনেকেই যুক্তরাষ্ট্রে যাচ্ছিল, তাই আমার ছেলেও সেই পথ বেছে নিয়েছিল। এদেশে শিক্ষিত মানুষদের জন্য কাজ পাওয়া কঠিন। ভালো জীবনের আশায় সে তার জমি বিক্রি করেছে, আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হলো না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় অভিবাসীদের অপমানজনকভাবে দেশে ফেরত পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। মোদীর সফরকে ব্যঙ্গ করে কার্টুন ছাপায় বিকাতার নামে দেশটির একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেন ইস্যুতে প্যারিসে জরুরি বৈঠকে বসছেন ইইউ নেতারা। এরই মধ্যে পুতিনের আগ্রাসন ঠেকাতে এবং শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার অংশ হিসেবে সৌদি আরবে মঙ্গলবার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। তবে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের প্যারিসে ইউক্রেনের প্রতিরক্ষা ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগে একথা বলেন কিয়ার স্টারমার। রুশ প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসন রোধে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় এ পদক্ষেপ নেওয়ার চিন্তা তার। তবে স্টারমারের ইচ্ছা পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। যুক্তরাজ্যের সাবেক সেনাপ্রধান বলছেন, ব্রিটিশ সেনাবাহিনীর এতটাই অবনতি হয়েছে যে ভবিষ্যতে কিয়েভে শান্তিরক্ষা মিশন পরিচালনার সক্ষমতা থাকবে না তাদের। ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠকের মধ্যেই এবার যুদ্ধবন্ধে করণীয় ঠিক করতে মঙ্গলবার সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও সেখানে কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান, তবে এটি সহজে সমাধান হবে না এবং বহু পদক্ষেপের প্রয়োজন। মঙ্গলবার সৌদি আরবে বৈঠক, যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের আগে বেশ ফুরফুরে মেজাজে আছেন পুতিন। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে মুক্ত হচ্ছেন তিনি। একই সঙ্গে পশ্চিমাদের ঐক্যও এখন প্রশ্নের মুখে। এতে নিরাপত্তা শঙ্কায় পড়েছে গোটা ইউরোপ। নাদিম মারজান, সময় সংবাদ। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে লালমনিরহাটে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। না, বেবি নাজনীন কিছুক্ষণ একটা গান গেয়েছে যে আমাদের সেই তিস্তা পারের সেই মেয়ের গলায় যে কান্না, সেই কান্না আজকে সমগ্র বাংলাদেশের। বন্ধুগণ, আজ থেকে বহুদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিস্যার জন্য আমরা কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে। আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের জেলে যারা মাছ ধরেন, তারা মাছ ধরতে পারেন না। প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে। ঠিক একই সময়ে, এই সময়ে দুলু ভাই যে ডাক দিয়েছেন, সেটা আমাদের অন্তরের সকলের ডাক, তাই না? আমরা লড়াই করেছি 15 বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে, তাই না? আমাদের ছেলেরা লড়াই করেছে 34 দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে সে পালিয়েছে। এখন কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু, তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে। ঠিক না? আওয়ামী লীগ আছে নাকি? আরও পালাইছে না, ওর সাথে সাথে সব পালাইছে। তো বন্ধুগণ, আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মরার সংগ্রাম, এই এলাকার মানুষের। এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না। আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, কথায় তো বলেন যে আমরা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান, তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ, সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা, সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। তাই বন্ধুগণ,
বক্তব্য দীর্ঘ করব না। আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন, সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয়, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বন্ধুগণ, আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবর সংগ্রহ করার জন্য এসেছে। কেন? যে আজকে দুলু আন্দোলন শুরু করেছে, যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন। আমরা অবশ্যই দুলুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিবাদন, একটা স্যালুট জানাই। আমি বক্তব্য বাড়াবো না, শুধু একটা কথা বলেই শেষ করতে চাই, লড়াই না করলে কিছু পাওয়া যায় না। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। আজকে সেইভাবে আসুন, আমরা সবাই এক হই। আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের কথা। আজকে জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি। আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। আমরা সেই একই কথা সরাসরি বলতে চাই যে আমরা 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই। কয়েন ভাই কতবার ভোট দিবা পারেন নাই, পারছিলেন ভোট দিবার? তো আমরা তো ওইটাই চাই। আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই, যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে, সংসদে বলবে, সব জায়গায় বলবে, তাই না? সেই ভোটটা আমরা চাই। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছে। ভোট করার কারণে একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে, সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ। আমি আজকে গতকাল ঠাকুরগাঁতে এসেছি, আজকে সকালে কিন্তু রওনা হয়েছি, এসে বসে আছি আর অভিভূত হয়েছি। তিস্তার পাড়ের হাজার হাজার মানুষ আজকে নিজেরা পুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে, তাই না? সব একা একা চলে এসেছে। এখানে কাউকে কিছু বলতে হয় নাই, তার নিজের দাবির জন্য দুলু ভাইয়ের ডাক শুনে আজকে সবাই এসেছে। তাই বন্ধুগণ, আমার কথা শেষ, শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচা। আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে। দক্ষিণ কোরিয়ায় চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিকের অ্যাপ ডাউনলোড স্থগিত করা হয়েছে। সোমবার কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে। দেশটির পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন জানায়, শনিবার রাত থেকে অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোর থেকে এই চ্যাটবট অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। ডিপসিকের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষায় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এখনও পানিবন্দী বহু মানুষ। কেন্টাকি, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া এবং আরকানসাস অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। অব্যাহত আছে বন্যা কবলিতদের উদ্ধার কার্যক্রম। বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। স্থানীয় সময় শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাস অঙ্গরাজ্য। বন্যার কারণে শিশুসহ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও শত শত মানুষ এখনও নিখোঁজ। বন্যায় আটকা পড়া ও নিখোঁজদের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে বন্যা কবলিত অঞ্চলগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কেন্টাকির পশ্চিমাঞ্চলে 8 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর।
কেন্টাকি ও টেনেসি অঙ্গরাজ্যে প্রবল বাতাসের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া কর্তৃপক্ষ। দেশটির উত্তরাঞ্চলীয় জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেও জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিম্মিদের মুক্তি না দিলে নরকে পরিণত হবে গাজা, হুঁশিয়ারি নেতানিয়াহুর। হামাস নির্মূলের হুমকি, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে হিজবুল্লাহর আলটিমেটাম। তেহরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেবে না ওয়াশিংটন, মার্কো রুবিওর ঘোষণা। ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবং ইউক্রেন ইস্যুতে প্যারিসে ইইউ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক। যুদ্ধ বন্ধে সৌদি আরবে ওয়াশিংটন মস্কোর বৈঠকে আমন্ত্রণ পায়নি কিয়েভ, দাবি জেলেনস্কি প্রশাসনের। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।